নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা। রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি ভ্লগে তোমাদেরকে আরও বেশি স্বাগতম এবং অভিনন্দন। আর আমি রিয়া তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে অন্য একটি ভ্লগ। তো টাইটেল দেখেই বুঝতে পারছো যে কন্টেন্টটা কী হতে চলেছে। আর এদিকে কিন্তু আমার মেঘ বাবা তার বাড়িতে দিব্যি মজায় আছে। আমিও সকাল সকাল তাই ঘর দোর মুছে নিয়ে পরিষ্কার করে স্নান করে চলে যাব কিন্তু বৃহস্পতিবারে অর্থাৎ লক্ষ্মীবারের পুজো দিতে। তো আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আগেই বলে রাখি, এই পুজো দেওয়াটা কিন্তু নিজের মতো। তুমি নিজে মনের মধ্যে ভক্তি ভরে যেভাবে তুমি ভগবানকে চাইবে, যেভাবে তুমি ভগবানকে ডাকবে, ভগবান কিন্তু তাতেই সাড়া দেবে। মনের ভক্তিটা আর মনের পবিত্রতা, সেটাই কিন্তু আসল ব্যাপার। আর আমিও ছোটোবেলা থেকে যেভাবে দেখেছি বাড়ির বড়োদেরকে পুজো দিতে, আমিও কিন্তু ঠিক সেভাবেই দিচ্ছি। আর তোমাদের কাছে কিন্তু সেটাই আমি শেয়ার করে নিচ্ছি। বৃহস্পতিবারের এই পুজো দিতে আসলে আমি কিন্তু প্রথমেই যেগুলো সিঁদুরের কাজ বিশেষ করে সেগুলো করি না, কারণ হাতে একবার সিঁদুর লেগে গেলে সেগুলো না অন্যান্য ঠাকুর দেবতাদের গায়ে ফটোতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বা হয়তো চন্দন বাড়ছি, সেই সময় সিঁদুরটা হয়তো লেগে গেল চন্দনে, তাহলে জিনিসটা ভালো দেখায় না। তাই আমি আগে অন্যান্য ঠাকুর দেবতাকে স্নান করিয়ে মুছিয়ে চন্দন পরিয়ে রেডি করে নিই, তারপর কিন্তু আমি মা লক্ষ্মীর কাজগুলো করতে থাকি। তো এখন আমি সমস্ত ঠাকুরদেরকে স্নান করিয়ে নিচ্ছি, গামছাটা ভিজিয়ে, ঠাকুরের গামছাটা ভিজিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি চন্দন দিয়ে সমস্ত ঠাকুরদেরকে তিলক পরিয়ে দেব। আগে আমি বলেছি পুজোটা কিন্তু নিজের ওপর, হয়তো নানা জোরের নানা রকম নিয়মকানুন থাকতেই পারে, কিন্তু আমি ছোটোবেলা থেকে যেমন দেখেছি যেমন শিখেছি তো তেমনভাবে তোমাদের কাছে শেয়ার করেছি। ভুল ত্রুটি হতেই পারে, অবশ্যই মার্জনা করে দিও। এদিকে কিন্তু আমি আমার শিব বাবাকেও তিলক পরিয়ে দিলাম আর বেলপাতা দিয়ে সাজিয়ে দিলাম। এবার আমি ফুলগুলোকে চন্দনের মধ্যে একবার বুলিয়ে নেব, তারপর চলে আসব আসল কাজে। এবার আমি জলপূর্ণ একটা ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। এই স্বস্তিক চিহ্ন আঁকার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে কাটাকুটি না হয়, অর্থাৎ ক্রস যেন না হয়ে যায়। এইভাবে স্টেপ বাই স্টেপ পরপর কিন্তু আঁকতে হবে। অনেকেই আছে আগে মাঝখানের দাগটা দিয়ে তারপর পরে হাত পা আঁকে, সেটা করলে কি হয়, মাঝখানের যে আমরা শরীরের চিহ্নটা আঁকলাম সেটা কিন্তু কেটে যায়। তো এই জিনিসটা হওয়া একেবারেই উচিত না, এটা আমি শিখেছি বাড়ির বড়দের কাছ থেকে, তো সেইভাবে আমি তোমাদেরকে বলছি। তো এখন সব সময় আমের পল্লব পাওয়া যায় না, সেই জন্যে আমি কিন্তু একটা পিতলের সরাও কিনে রেখেছি। হয়তো অনেকের বাড়িতে আম গাছ থাকে, কিন্তু আমাদের বাড়িতে নেই। আমাদের আশেপাশের বাড়িতে থাকলেও তারা হয়তো অনেক সময় দিতে চায় না, তো পাওয়া হয়ে ওঠে না। তাই সব সময়ের কাজ চালানোর জন্য একটা কিন্তু পিতলের আমসরা কিনে রেখেছি, আর একটা পিতলের পানও কিন্তু এনে রেখেছি। এবার ঘরটাকে আমি বসিয়ে দিলাম মা লক্ষ্মীর সামনে। তার আগে কিন্তু ধান দিয়ে নিয়েছি, ধানের ওপর কিন্তু আমি ঘরটা প্রতিস্থাপন করলাম। আর স্বস্তিক চিহ্নটা অবশ্যই কিন্তু সামনাসামনি রাখতে হবে। এবার পানের ওপর একে একে হরিতকি, টাকা, তামার পয়সা, সুপুরি সমস্ত কিছু কিন্তু দিয়ে দিচ্ছে। আমার মা বলেন যে ঘটের ওপর আমের পল্লবের ওপর কিন্তু কখনো পানটা দিতে নেই, পানে জলে কিন্তু নাকি দিতে হয় না। সেই কারণে আমরা কিন্তু পানটাকে সবসময় নিচেই বসাই মা লক্ষ্মীর সামনে। এবার আমি একে একে জবা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, ঘটের উপরে দিয়েছি এবং ঘটের চারপাশেও কিন্তু জবা ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। এই বিষয়ে অনেকের বিভিন্ন রকম মতামত থাকতে পারে, কিন্তু আমরা জানি যে যেগুলো লাল ফুল সেগুলো কিন্তু মা লক্ষ্মীকে দেওয়া যায়।
তাই জবা ফুল দিচ্ছে। কিন্তু মা লক্ষ্মীর শরীরের কোনো অংশে কিন্তু জবা ফুল দেওয়া যায় না। সেই কারণে আমি মা লক্ষ্মীর মাথায় কিন্তু অন্য একটি ফুল, এটা নয়নতারা ফুল, সেটা কিন্তু দিয়ে দিলাম, পিঙ্ক কালারের নয়নতারা। এবার আমি অন্যান্য ঠাকুরগুলোকেও কিন্তু ফুল দিয়ে একই রকমভাবে সাজিয়ে নেব। আর মা লক্ষ্মীকে সিঁদুরের টিপ পরাতে কিন্তু একদমই কিন্তু ভোলা যাবে না। সবাইকে ফুল দিয়ে সাজানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এবার ঠাকুরের থালা গ্লাস এবারে সাজিয়ে দেব। তো থালা গ্লাস সাজানোর সময় প্রথমেই কিন্তু গ্লাসে তোমাকে জলটা দিতে হবে, তারপর প্রসাদ দিতে হবে। আর আমি প্রসাদের থালায় কিন্তু প্রত্যেকটা থালায় একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার কিন্তু সমস্ত ঠাকুরকে সাজানো এবং তাদের সামনে থালা আর গ্লাস সাজিয়ে দেওয়া সমস্তটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। এবার কিন্তু আমি প্রদীপ এবং ধূপদানি দিয়ে ঠাকুরের সামনে আরতি করব। প্রদীপ আর ধূপদানি দেখিয়ে আরতি করার সময় কিন্তু 3 বার উলু দিতে হবে। শঙ্খ বাজানোর আগে আর পরে এইভাবে শঙ্খটাকে ধুয়ে নিতে হবে। এবার আমি 3 বার শঙ্খ বাজিয়ে নেব। আর এখন কিন্তু সন্ধেবেলা, আমি চলে এসেছি সন্ধে পুজো দিতে। প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে এখন যাব সন্ধে পুজো দিতে। আগে তুলসীতলায় দেখে আসবো, তারপর কিন্তু ঠাকুর ঘরের বাকি কাজগুলো করব। এখনও আরতি করার সময় কিন্তু সেই আগের বারের মতোই 3 বার উলু দিতে হবে। তারপর কিন্তু 3 বার শঙ্খ বাজাতে হবে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শঙ্খটা কিন্তু বাজানোর আগে এবং পরে জল দিয়ে ধুয়ে নিতে হবে। লক্ষ্মীর পাঁচালী পড়ার সময় কিন্তু হাতে কিছু দূর বানিয়ে অবশ্যই বসতে হবে। লক্ষ্মীনারায়ণ মনুষ্যকে দুইজনে করে আলাপন, বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়েরে প্রণমিল তিনি। করজোড়ে লক্ষ্মীরে সম্বোধিরে শিবর, এক কথা কহি মাগো তোমার গোচর। নরলোক পানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী। এখন কিন্তু আমার পাঁচালীটি পড়া হয়ে গেছে, আর আমি পাঁচালীটি প্রণাম করে ঠিক তার স্থানে রেখে দেব যেখানে এটি রাখা থাকে। তারপর আরেকবার কিন্তু আরতি করে নেব।
পুজো দেওয়া শেষে আমি সমস্ত ঠাকুরঘর কিন্তু আমি পরিষ্কার করে নেব। সকালে যে ফুলগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু তুলে ঠাকুরঘর পরিষ্কার করে একেবারে বেরোবো। তো আমি কিভাবে বৃহস্পতিবারে পুজো দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে শিখেছি, বড়রা আমাকে যেভাবে শিখিয়েছে ঠিক আমি সেভাবেই দিই, আর সেরকমটাই আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।